বেগম জিয়া না থাকলে আওয়ামী লীগ থাকবে না। বিএনপি মহাসচিবের এমন বক্তব্য পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দেশের উন্নয়নের কারণেই আওয়ামী লীগ জনগণের মাঝে বেঁচে থাকবে বলেও মন্তব্য করেন তিনি। ঢাকা দক্ষিণের ওয়ারির 38 নম্বর ওয়ার্ড ইউনিট সম্মেলনে তিনি এসব কথা বলেন। আগামী নির্বাচন সামনে রেখে যোগ্য নেতৃত্ব বাছাই করার মাধ্যমে দল গোছানোর ওপর গুরুত্ব দেন আওয়ামী লীগ নেতারা। আওয়ামী লীগের ঢাকা মহানগরীর চলমান ইউনিট সম্মেলনের অংশ হিসেবে রোববার অনুষ্ঠিত হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়ারির 38 নং ওয়ার্ডের সম্মেলন। এতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় দলের শৃঙ্খলা ফিরিয়ে আনতে অনুপ্রবেশকারী নয় যোগ্য ব্যক্তিদের দলে জায়গা দেওয়ার কথা বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম এবং ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলেনুর তাপস। ইউনিট আওয়ামী লীগের এক এলাকার ভোটার অন্য এলাকায় গিয়ে মাতুব্বরি নেতৃত্ব দেওয়ার কোনো সুযোগ থাকবে না। তাওয়ার দল থেকে আমাদেরকে সচেতন থাকতে হবে। আগামীর বাংলাদেশকে এমন এক বাংলাদেশ বানাতে চাই সেখানে কোনো অবিচার, অন্যায়, দুর্নীতি, স্বজনপ্রীতি, চাঁদাবাজ, সন্ত্রাসীদের কোনো সুযোগ থাকবে না। অনুষ্ঠানে আওয়ামী লীগ সম্পর্কে বিএনপি মহাসচিবের মন্তব্যের কঠোর সমালোচনা করে দলের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির মতো আওয়ামী লীগের ক্ষমতার উৎস বন্দুকের নল নয়। ফখরুল ইসলাম আওয়ামী উন্মাদ হয়ে আবল তাবল বলছে, জনসমর্থন নেই। আওয়ামী লীগের ক্ষমতার উৎস বিএনপির মতো বন্দুকের নল নয়। আওয়ামী লীগের ক্ষমতার উৎস এই দেশের জনগণ। বর্তমান সরকারের বিভিন্ন অর্জন ও উন্নয়ন ধরে রাখতে দলীয় নেতাকর্মীদের আরও তৎপর হতে আহ্বান জানান ওবায়দুল কাদের। যারা সত্যিকারের ত্যাগী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ইতিহাস আর ঐতিহ্যের ধারক মসজিদ। দেড়শো বছরের কালের সাক্ষী ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদ। আর এ নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের পরের অংশে। পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠায় জবাবদিহিমূলক বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার ভিত্তিতেই সবার সঙ্গে কাজ করতে প্রস্তুত বাংলাদেশ। বিকেলে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ঢাকায় আয়োজিত বিশ্ব শান্তি সম্মেলনের সমাপনী পর্বের বক্তব্যে একথা বলেন তিনি। বিশ্ব নেতাদের প্রতি তিনি আহ্বান জানান, মহামারীর সংকটময় পরিস্থিতিতে অস্ত্র প্রতিযোগিতায় সম্পদ ব্যয় না করে তা সার্বজনীন টেকসই উন্নয়ন অর্জনে ব্যবহার করতে হবে। শান্তি ও ন্যায় পুরো জীবনই তার কেটেছে সংগ্রাম আর ত্যাগে। নিপীড়িত মানুষের কণ্ঠস্বর হয়ে মুক্তির আন্দোলনে নেতৃত্ব দিয়ে স্বাধীন দেশ প্রতিষ্ঠা করা অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বিশ্বের বিভিন্ন প্রান্তে যখন সংঘাত উপলক্ষে শান্তির বার্তা ছড়িয়ে দিতে 2 দিনের শান্তি সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ। রোববার বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এই সম্মেলনের সমাপনী পর্বে যোগ দেন প্রধানমন্ত্রী। সারা বিশ্বে শান্তি বিরাজ করুক। উদ্বোধনী পর্বে প্রধানমন্ত্রী জাতির পিতার আদর্শ ও শান্তির পক্ষে তার নীতি তুলে ধরে বক্তব্য রাখেন। বলেন, একটি আত্মমর্যাদাশীল উন্নত দেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ তার সরকার। স্বাধীনতার জন্য আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছি এবং এর মধ্য দিয়ে শান্তির মূল্য এবং সমগ্র মানব জাতির গভীরতম আকাঙ্ক্ষাসমূহ অনুধাবন করেছি। বরাবরের মতো ফিলিস্তিনের জনগণের ন্যায্য দাবির পক্ষে আমাদের অবিচল সমর্থন থাকবে। উন্নত এবং সমৃদ্ধ সোনার বাংলাদেশ বিনির্মাণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। করোনা সংকট পৃথিবীকে সমন্বিত ঐক্যের নতুন বার্তা দিয়েছে জানিয়ে শেখ হাসিনা বিশ্ব নেতৃবৃন্দকে অস্ত্রের বদলে উন্নয়নে ব্যয় করার আহ্বান জানান। শান্তিপূর্ণভাবে এই পৃথিবীতে বসবাস করতে হলে অংশীদারিত্বের ভিত্তিতে একটা জবাবদিহিমূলক বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার কোনো বিকল্প নেই। বিশ্বের এই চরম সংকটময় সময়ে
আমি অস্ত্র প্রতিযোগিতায় সম্পদ ব্যয় না করে তা সার্বজনীন টেকসই উন্নয়ন অর্জনে ব্যবহার করার আহ্বান জানাই। বাংলাদেশের আহ্বানে সাড়া দিয়ে বিশ্বের অন্তত 50টি দেশের প্রতিনিধি সশরীরে ও ভার্চুয়াল মাধ্যমে এই সম্মেলনে অংশ নেন। ঢাকা ঘোষণাও গৃহীত হয় এই আয়োজন থেকেই। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। রাজধানীতে গৃহকর্মীকে হত্যার পর লাশ ফেলা হয় তুরাক্তিতে। স্বামীর সঙ্গে অনৈতিক সম্পর্কের সন্দেহে খুন করেন স্ত্রী, গ্রেফতার 2। আগাগোড়া সমান পুরোটাই ভাঙে না, চাপটা হয় না, ভেতরের কেবল থাকে সম্পূর্ণ নিরাপদ। পিকো ইলেকট্রিক কন্ডুইট পাইপ। ওমিক্রন নিয়ে এবার আশ্বাসের কথা শোনালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দুপুরে সাভারে এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, সীমান্ত বন্ধ বা লকডাউন দেওয়ার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়, ওমিক্রনের সামাজিক সংক্রমণ দেখা দিলে আফ্রিকার 7 দেশ ছাড়া অন্য দেশ থেকে আসা যাত্রীদের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের নিয়ম করা হবে। কোভিডের আগমনী কালের মতো ওমিক্রনের বেলায়ও আশ্বাস শোনাচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী। করোনার নতুন এই ভেরিয়েন্ট প্রতিবেশী ভারত সহ এশিয়ার বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পড়লেও এখনও দেশে শনাক্তের তথ্য মেলেনি। এমন অবস্থায় রোববার দুপুরে সাভারে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, সীমান্ত বন্ধ কিংবা দেশে লকডাউনের মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। তবে দেশে দেশে ওমিক্রন বিস্তারের এই সময় প্রবাসীদের দেশে ফেরার ব্যাপারে নিরুৎসাহিত করেন মন্ত্রী। আমাদের এই মুহূর্তে বর্ডার বন্ধ করার কোনো পরিকল্পনা নাই। বর্ডারে আমরা পরীক্ষার ব্যবস্থা, আমাদের স্ক্রিনিংয়ের ব্যবস্থা, টেস্টের ব্যবস্থা, কোয়ারেন্টাইনের ব্যবস্থা আমরা জোরদার করেছি। যারা বিদেশ থেকে আসবেন তাদেরও দায়িত্ব রয়েছে, তারা জানি সংক্রমিত হয়ে দেশে না আসেন। এদিকে 40টির মতো দেশে ওমিক্রন ছড়ালেও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে কেবল দক্ষিণ আফ্রিকার 7 দেশ থেকে আসা যাত্রীদের। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে অধিদপ্তরের মুখপাত্র বলেন, ওমিক্রনের সামাজিক সংক্রমণ হলে অন্য দেশ থেকে আসা যাত্রীদের বেলায়ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের বিধান করা হবে। কমিউনিটি ট্রান্সমিশন আর ইম্পোর্টেড কেস কিন্তু এক নয়। ইউরোপে যেটি হয়েছে ইম্পোর্টেড কেস, ইউরোপের পরিস্থিতির দিকে আমরা গভীর মনোযোগ রেখেছি। সেখানে যদি কমিউনিটি ট্রান্সমিশন ঘটে তাহলে বাংলাদেশের 17 কোটি মানুষের জীবন জীবিকাকে নিশ্চিত করতে প্রয়োজনীয় জনস্বাস্থ্য এবং জনস্বার্থ রক্ষা করবার যে সিদ্ধান্ত, সেইটি নিতে স্বাস্থ্য অধিদপ্তর কখনোই কুণ্ঠা করবে না। ওমিক্রন নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতনতার উপর জোর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ওমিক্রনের মতো কোভিডের যে কোনো ধরনই আসুক না কেন, সব শ্রেণীর মানুষকে টিকার আওতায় আনতে পারলে ঝুঁকি নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। আর টিকার ক্ষেত্রে বয়স্ক ঝুঁকিপূর্ণদের এখনও অগ্রাধিকার তালিকা রাখার পক্ষে মত তাদের। তবে সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে তরুণদের স্বাস্থ্যবিধির বিষয়ে আরও সচেতন হওয়ার তাগিদ দেন তারা। দ্রুত গতিতে এক দেশ থেকে অন্য দেশে ছড়িয়ে পড়ছে কোভিডের নতুন ধরন ওমিক্রন। প্রতিবেশী ভারতীয় অতি সংক্রামক এ ভেরিয়েন্ট হানা দেয়ায় ঝুঁকিতে রয়েছে বাংলাদেশও। এরই মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে সব দেশকে সতর্ক থাকার তাগিদ দিয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে। আর এক্ষেত্রে সুরক্ষার সবচেয়ে বড় হাতিয়ার টিকা। কিন্তু টিকা কার্যক্রমে গতি এলেও লক্ষ্যমাত্রার সঙ্গে কতটা তাল মিলিয়ে চলতে পেরেছে বাংলাদেশ, সে প্রশ্ন উড়িয়ে দেওয়া যায় না। চলতি বছরের মধ্যে অর্ধেক জনগোষ্ঠীকে টিকার আওতায় আনার লক্ষ্য থাকলেও প্রথম ডোজ পেয়েছেন 37% মানুষ, আর 2 ডোজ মিলেছে 22%। গত এক মাসে কোভিডে প্রাণ হারানো 105 জনের মধ্যে 76% বয়সী 50-এর বেশি। তাই এখনও টিকায় বয়স্ক আর ঝুঁকিপূর্ণদেরই অগ্রাধিকার দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। ওমিক্রন আসার কারণে যারা ভ্যাকসিন নিয়েছে ওদের মধ্যে মাইল্ড হবে আমরা আশা করতেছি। এখনো যারা ভ্যাকসিন নেয় না ওদের মধ্যে কিন্তু আবার সংক্রমণ হবে। আমাদেরকে ভ্যাকসিনেশন যত তাড়াতাড়ি সম্ভব বাড়ায় দিতে হবে এবং টার্গেটেড ভ্যাকসিনেশন করতে হবে। যারা মারা যাওয়ার ঝুঁকি বেশি ওদেরকে আগে করতে হবে। তাহলে দেশব্যাপী আমার যে ইপিআই প্ল্যাটফর্ম আছে ওটার মাধ্যমে যদি আমরা 60 ঊর্ধ্ব 55 ঊর্ধ্ব সবাইকে দেশব্যাপী দিয়ে দিতে পারি তাহলে ওমিক্রন আসুক না, আমার কোনো ভয় নেই। কোভিডে মৃত্যুহার বয়স্কদের মধ্যে বেশি থাকলেও আক্রান্তে থাকেন তরুণরাই বেশি। তবে গেল এক মাসে মোট আক্রান্তের কত শতাংশ 18 কিংবা তার নিচের বয়সী, সে তথ্য দিতে পারেনি স্বাস্থ্য অধিদপ্তর। এ প্রেক্ষাপটে ওমিক্রনের বিস্তার রোধে তরুণদের স্বাস্থ্যবিধির বিষয়ে আরও সতর্ক হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। অনেকের মধ্যেই কেন যেন ঢিলে ঢালা ভাব এসে গেছে এবং পার্টিকুলারলি ইয়াং জেনারেশন। ঘর থেকে বেরোনো মাত্রই মাস্ক পরতে হবে এবং আমাকে
অবশ্যই শারীরিক দূরত্ব যেখানে যেখানে মানা সম্ভব সেখানে মানতে হবে। স্বাস্থ্যবিধি মানলে আমি মনে করি অমিক্রন ভ্যারিয়েন্টকেও আমরা প্রতিহত করতে পারবো। আর যে ভেরিয়েন্টই আসুক, কোভিডের ভয়াবহতা ঠেকাতে টিকাদান কার্যক্রমে থাকছে নিয়মিতই বিশেষ কর্মসূচি, জানাচ্ছেন নীতি নির্ধারকরা। মাঝে মাঝেই এই ধরনের অভিযান পরিচালনা করবে। টিকা এখন মোটামুটি হাতে ভালোই মজুদ আছে। ডিসেম্বরের মধ্যে এটা আবার হওয়ার একটা সম্ভাবনা আছে। অমিক্রনের ধকল ঠেকাতে এখন থেকে হাসপাতাল ব্যবস্থাপনায় আগাম প্রস্তুতি রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এ যেন কেঁচো খুঁড়তে বেরিয়ে এলো সাপ। রাজারবাগ পীরের ভুয়া মামলা সিন্ডিকেটের অভিযোগ তদন্ত করতে গিয়ে পীর ও তার সহযোগীদের জঙ্গিবাদে মদদ দেওয়ার প্রাথমিক প্রমাণ পেয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিট। আর এ সম্পর্কিত একটি প্রতিবেদনও উচ্চ আদালতে দাখিল করেছে ওই সংস্থাটি। পরে পীরের কর্মকাণ্ড সার্বক্ষণিক পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন আদালত। রাজারবাগ দরবার শরীফের পীর দিল্লুর সিন্ডিকেটের বিরুদ্ধে ভুয়া মামলা দিয়ে বহু মানুষকে হয়রানির অভিযোগ ওঠে, যার প্রমাণও মেলে সিআইডির তদন্তে। এরপর পীর দিল্লুর ও তার সহযোগীদের সম্পদের তদন্তের দুদককে দায়িত্ব দেন উচ্চ আদালত। আর কাউন্টার টেরোরিজম ইউনিটকে বলা হয় জঙ্গিবাদের বিষয়টি খতিয়ে দেখতে। প্রাথমিক তদন্ত শেষে রোববার আদালতে রিপোর্ট দেয় সিটিটিসি। রিপোর্টে বলা হয় ধর্মের অপব্যাখ্যার মাধ্যমে জঙ্গিবাদে মদদ দিচ্ছে রাজারবাগ। নিষিদ্ধ সংগঠন না হলেও পীর দিল্লুর ও তার অনুসারীদের কার্যক্রম জঙ্গিবাদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আল এহসান এবং সাপ্তাহিক মাসিক পত্রিকা আল বাইনাত, এই পত্রিকার মাধ্যমে বিভিন্ন ধর্মাবলম্বীদের হত্যা করার জন্য পরিচিত করা হচ্ছে এবং স্বাধীনতা মুক্তিযুদ্ধ চেতনা বিরোধী, রাষ্ট্রে প্রচলিত আইন বিরোধী, রাষ্ট্রবিরোধী, সরকার বিরোধী এবং শৃঙ্খলা বিরোধী সকল প্রকার কার্যক্রমে উৎসাহী দেওয়া হচ্ছে। শুনানি শেষে পীরের সব কার্যক্রম পর্যবেক্ষণ করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেন আদালত। চাইলে পীর ও তার সহযোগীদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিতে পারবে বাহিনী। তাদের বিরুদ্ধে মামলা করতে পারবে ভুক্তভোগীরা। সিআইডি বা কাউন্টার টেরোরিজম সেল তাদের তদন্তের স্বার্থে এই রাজারবাগ দরবার শরীফের পীর সাহেব এবং অন্যান্য ব্যক্তিদের যারা সিন্ডিকেটের অংশ, তাদের বিদেশ যেতে যদি বারণ করতে চান তাদের তদন্তের স্বার্থে, তাহলে তারা বারণ করতে পারবেন। এরই মধ্যে দরবার শরীফের পীরের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুদক। 2 মাসের মধ্যে তাদের রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত দিবেন উচ্চ আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে ঢাকার সহ দেশের উপকূলীয় এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সড়কেও অন্য দিনের চেয়ে বেশি যানজটে বিপাকে পড়েছেন কর্মজীবী মানুষ। আবহাওয়া অফিস বলছে আগামীকাল পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকবে। ঘূর্ণিঝড় জাওয়াদ দুর্বল হয়ে নিম্নচাপে রূপ নিলেও বৈরী আবহাওয়ার কবলে পড়েছে দেশ। রোববার দিনভর দেশের বিভিন্ন স্থানে গুড়ি গুড়ি বৃষ্টি হয়, দেখা মেলেনি সূর্যের। রাজধানীতে থেমে থেমে বৃষ্টির পাশাপাশি বয়ে যায় হিমেল হাওয়া। এতে কর্মব্যস্ত মানুষ পড়েন বিপাকে। ঠান্ডাটা বেশি লাগতেছে, তো এখন বাসায় যেতে পারছি না। আমাদের বয়ে রয়েছি, প্যাসেঞ্জার নাই, বৃষ্টি এলে তো আমাদের খ্যাপ কম, আমরা খাবো কি? বৃষ্টির মধ্যে সড়কে দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়েন বাইরে বের হওয়া মানুষ। এক্সাম ছিল, এক্সাম থেকে বের হয়ে এখন পুরাই ভিজে ভিজে অবস্থা, পুরাই খারাপ। গাড়ি ঘোড়া কম, তারপরেও যা আসতেছে অনেক মানুষের ছাতা নাই। এদিকে বৈরী আবহাওয়ার কারণে সাগর কিছুটা উত্তাল থাকায় সব ধরনের মাছ ধরার ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা দিয়েছে আবহাওয়া বিভাগ। গভীর নিম্নচাপ এখন আছে, ওটা উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে আরও দুর্বল হয়ে নিম্নচাপে রূপ নিতে পারে। জাওয়াদের প্রভাবে আজকে এবং আগামী দিন বৃষ্টিপাত হবে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত দেশের সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। এদিকে বৈরী আবহাওয়ার কারণে টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এ কারণে সেন্ট মার্টিনে আটকা পড়েছেন অন্তত 1000 পর্যটক। তবে সবাই নিরাপদে আছেন জানিয়ে প্রশাসন বলছে আবহাওয়া স্বাভাবিক হলেই তাদের টেকনাফে পাঠানো হবে। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে গভীর নিম্নচাপের কারণে উত্তাল বঙ্গোপসাগর। এ কারণে বন্ধ রয়েছে টেকনাফ সেন্ট মার্টিন রুটে সব ধরনের নৌযান চলাচল।
প্রবাল দ্বীপে আটকা পড়েছেন 1000-এর বেশি পর্যটক। সময় মতো ফিরতে না পেরে বিপাকে পড়েছেন তারা। আমরা যদি এভাবে একদিন 2 দিন 3 দিন আটকা পড়ে থাকি তাহলে তো এটা আমাদের জন্য অনেক সমস্যা। কারণ শিপ যত তাড়াতাড়ি চালু করে দেয় তত তাড়াতাড়ি আমরা বাড়িতে পৌঁছাতে পারবো, সেটাই আসলে আমাদের চাওয়া। আমি আশাবাদী আগামীকাল লঞ্চ আসবে, আমরা চলে যেতে পারবো। আমাদের যেন টেকনাফ পর্যন্ত আপনার নিরাপদে সুস্থ স্বাভাবিকভাবে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। ট্যুরিস্ট পুলিশ জানায় পর্যটকরা নিরাপদেই আছেন। আবহাওয়া স্বাভাবিক হলেই তাদের টেকনাফে পৌঁছে দেওয়া হবে। প্রত্যেকটা রিসোর্টে যাচ্ছি, টুরিস্টদের সাথে কথা বলছি, যদি কারো কোনো সমস্যা হয় যেটুকু সম্ভব আমরা আমাদের সাধ্য চেষ্টা করছি যে আবহাওয়া ভালো হলে তারা যেন নিরাপদে যেতে পারে তার ব্যবস্থা করব। বৈরী আবহাওয়ার কারণে শনিবার রাতে জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দেয় প্রশাসন। সময় সংবাদ, কক্সবাজার। গাজীপুর সড়কের শিববাড়ি থেকে এয়ারপোর্ট অংশের কাজ প্রায় 70% শেষ হয়েছে। আর ফেব্রুয়ারি নাগাদ নতুন টঙ্গী ব্রিজের একাংশ খুলে দিলে এই পথে আর ভোগান্তি থাকবে না বলে জানিয়েছে বিআরটি কর্তৃপক্ষ। প্রকল্পের পুরো কাজ শেষ হতে লাগবে আরও প্রায় 1 বছর। সাইফুল ইসলামের ক্যামেরায় রাশেদ লিমনের রিপোর্ট। গাজীপুর থেকে এয়ারপোর্ট আসতে লাগবে মাত্র 35 মিনিট। নির্দিষ্ট স্টপেজ ছাড়া থামবে না কোথাও। প্রতিটি সিগন্যাল কিংবা ক্রসিংয়ে থাকবে এলিভেটেড সড়ক। বাস, মিনিবাস ও অন্য মোটরযানের জন্য দুপাশে থাকবে আরও 4টি করে লেন। ফুটপাতের পাশাপাশি রিক্সা ভ্যানের জন্য থাকবে আলাদা লেন। এমন গল্প শুনতে বেশ, কিন্তু দীর্ঘদিনেও যখন শেষ হয় না প্রকল্পের কাজ, যানজটে ঘন্টার পর ঘন্টা বাসে হাঁপিয়ে ওঠে প্রাণ, তখন পথের মানুষের ক্লান্তি কে দেখে? সংশ্লিষ্টরা বলছেন, শিববাড়ি থেকে এয়ারপোর্ট পর্যন্ত 20.5 কিলোমিটারের মধ্যে প্রথম ধাপে 16 কিলোমিটারের আরএসডি অংশের কাজ এগিয়েছে অনেক। ভেহিকেলের জন্যই এখন অ্যাভারেজে 10 লেন অ্যাভেলেবল হবে, সেক্ষেত্রে আমাদের 2.5 গুণ বেড়ে যাচ্ছে। তারপরে বিআরটির কারণে যে স্পিডটা বেড়ে যাবে। এখন আমরা একটা টেক আপ স্টেজ এসে গেছি। এই মাস কোনো একটা কম্পোনেন্টে 70% টাচ করব। প্রকল্প পরিচালক বলছেন, ফেব্রুয়ারিতেই খুলে দেওয়া হবে নতুন টঙ্গী ব্রিজের এক অংশ। আর পিছিয়ে থাকা টঙ্গী এলাকার কাজের গতি বাড়লেই জুনের মধ্যেই এই পথে চলাচলে আর বাধা থাকবে না। যদি উপরের কাজটা কোথাও কোথাও কোনো কারণে চ্যালেঞ্জ থাকে, সেটা যদি ওইভাবে নাও আগায়, কিন্তু রোডটা যেন ফিনিশ হয়ে যায়। লক্ষ্যমাত্রা অর্জনে চীনা ঠিকাদার প্রতিষ্ঠানকে স্থানীয়ভাবে সহায়তা করা হবে বলেও জানায় কর্তৃপক্ষ। উত্তরা থেকে টঙ্গী কলেজ গেট এই কয়েক কিলোমিটার পথ পাড়ি দিতেই কি পরিমাণ দুর্ভোগ পোহাতে হয় তা কেবল ভুক্তভোগীরাই জানে। তবে এই বিআরটি প্রকল্প এবার তাদের কাজে গতি এনেছে এবং আসছে বছরেই এই প্রকল্প আলোর মুখ দেখবে, এমনটাই এখন দাবি করছেন কর্তৃপক্ষ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। নিরাপদ সড়কের দাবিতে রাজধানীতে প্রতীকী কফিন মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। সকালে জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে শেষ হয় মিছিলটি। এ সময় শিক্ষার্থীরা সারা দেশে সড়ক, রেল ও নৌপথে হাফ পাস নিশ্চিত করার দাবিতে স্লোগান দেন। সড়ক দুর্ঘটনা রোধে শুধু আইন করে নয়, সচেতনতা বাড়ানোর দাবিও জানান তারা। কাল সন্ধ্যায় শহীদ মিনারের পাদদেশে মোমবাতি প্রজ্বলন ও প্রতিবাদী গানের আসরের কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। সারা দেশে অবিলম্বে সকল গণপরিবহনে, বাসে, ট্রেনে, নৌপথে এবং মেট্রো রেল চালু হলে মেট্রো রেলে শিক্ষার্থীদেরকে হাফ পাস দিতে হবে এবং আমাদের যে 9 দফা দাবি, এই 9 দফা দাবি বাস্তবায়ন করে প্রজ্ঞাপন জারি করতে হবে। হাফ পাস দেওয়াটা শুধু ঢাকার শিক্ষার্থীরা হাফ পাস পাবে, সারা দেশে পাবে না, এটা কখনো যৌক্তিক হতে পারে। আগামীকালকে সড়ক ব্যবস্থায় আলোর পথ দেখানোর জন্য মোমবাতি প্রজ্বলন সন্ধ্যা 6টায় শহীদ মিনার থেকে, আর পাশাপাশি সেই সময়ে আমাদের প্রতিবাদী একটা গানের আসর আয়োজন করা হবে। দেখছেন রাত 11টার সময়, সঙ্গেই থাকুন। রাজধানীর গুলশানে গৃহকর্মীকে হত্যার পর ঘটনা ধামাচাপা দিতে তুরাগ ঝাউবন এলাকায় ফেলে আসে লাশ। পুলিশ বলছে, বাড়ির মালিকের সঙ্গে অনৈতিক সম্পর্ক আছে সন্দেহে তাকে খুন করেন গৃহকর্ত্রী। আর এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে 2 জনকে। গত 2 ডিসেম্বর দিয়াবাড়ির ঝাউবন এলাকায় ফেন্সি নামের এক তরুণীর লাশ উদ্ধার করেছে তুরাগ থানা পুলিশ। লাশ শনাক্তের পর জানা যায় তিনি গুলশানের একটি বাসায় কাজ করতেন।
ওই বাসায় কাজ নেওয়ার পর থেকে ফেন্সিকে তার পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া হতো না বলে অভিযোগ করেন নিহতের স্বামী মমিনুল। ফেন্সির সঙ্গে ফোনে কথা হলে গৃহকর্ত্রীর বিরুদ্ধে মারধর করে আটকে রাখার অভিযোগ করত বলে জানান তার স্বামী। আমার কাছে প্রথম দেখা সাক্ষাৎ হয়েছে, আর কোনো দেখা সাক্ষাৎ হয় না। মারধর করে এরকম জানাইছে শুধু। পুলিশ জানায় গত 1 ডিসেম্বর সকালে গৃহকর্ত্রী সামিনা হাসান ফেন্সিকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করলে এক পর্যায়ে মৃত্যু হয় তার। এ ঘটনা ধামাচাপা দিতে সামিনা ও তার স্বামী জসিম তাদের ড্রাইভারকে ফেন্সির মরদেহ তুরাগ তীরে ফেলে আসতে বলে। গৃহকর্ত্রী সর্বদা সন্দেহ করতো যে তার স্বামীর সাথে এই মেয়েটার একটা অনৈতিক সম্পর্ক আছে। এই অনৈতিক সম্পর্কের সন্দেহ থেকেই সে বিভিন্ন সময় তাকে মারধর করত। নিহতের স্বামী বাদী হয়ে তুরাগ থানায় মামলা করেছেন। পাশাপাশি পলাতক ড্রাইভার রমজানকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। হাসিবুল হাসান, সময় সংবাদ, ঢাকা। 6 দিনের বিরতি দিয়ে আবারও ট্রাকে করে পণ্য বিক্রি শুরু করেছে সরকারি বিপণন সংস্থা টিসিবি। ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজারের এই উদ্যোগ ভোক্তাদের স্বস্তি দিলেও লম্বা লাইনের কারণে অনেকেই পণ্য পাননি বলে জানান ডিলাররা। আর টিসিবি বলছে পর্যাপ্ত মজুদ আছে, করোনার সংক্রমণ বাড়লেও বিক্রি কার্যক্রমে কোনো সমস্যা হবে না। টিসিবির ট্রাক আসার খবরে গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করেই যে যার মতো দৌড়ে এসে লাইনে দাঁড়ান। পণ্য হাতে না পেলেও লাইনের ঠাঁই পেয়েই যেন স্বস্তি। বিক্রি শুরুর আগেই রোববার রাজধানীর মগবাজারে ট্রাকের পেছনে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে দিশেহারা নিম্নয়ের মানুষের লম্বা লাইন তৈরি হয়। প্রতিদিন এসে আমাদের আগে দাঁড়া থাকে, 1-150 দাঁড়ায় থাকে। গেছি তো অনেক দিন নেই, আমার চাকরি নেই আজকে 2 মাস ধরে। বাজার তো কোনো নিয়ন্ত্রণে নাই, বাজার তোরা বাইরেই আছে। আমরা আইছি তো সস্তায় নেওয়ার লেগে কম পয়সায়। লাইনে দাঁড়ানোর পরও দিন শেষে অনেকেই ফিরতে হয় খালি হাতে। সরকার যদি আরেকটু বাড়ায় দেয় পাবলিকের জন্য সুবিধা হয়। আমাদের তো মনে করেন ইনকাম কমছে, ইনকাম তো বাড়ে নাই। লাস্টে হয়তো চিনি পেলে তেল পাম না, তেল পেলে হয়তো পেঁয়াজটা পাম না। সবাই পায় না, মানে আমাদের যেই মাল দেয় তার থেকে লোক বেশি আসে, কিছু সংখ্যক লোক ফেরত যায়। টিসিবি বলছে স্বল্প আয়ের বেশি মানুষের কাছে পণ্য পৌঁছে দিতে কাজ করছে সংস্থাটি। প্রতি মাসেই 2-3 দিনের সাময়িক বিরতি দিয়ে পণ্য বিক্রি করে আসছে। এই মাসেও চলমান থাকবে। আমাদের গুদামে এবং পাইপলাইনে যথেষ্ট পণ্য আছে। ওমিক্রন হলেও আমরা সেই পরিস্থিতির মধ্যেও আমাদের বিক্রয় কার্যক্রম অব্যাহত রাখবো। করোনার ধাক্কায় গত 1.5 বছর এসব মানুষের অনেকের আয় কমে গেছে, অনেকের বা বন্ধই হয়ে গেছে। আবার সরকারি হিসাব বলছে গত 1 বছর এসব মানুষের মাথাপিছু আয় বেড়েছে $327। এমন বহুমুখী হিসাবের খাতায় দৈনিক সংসার খরচের হিসাব মেলাতে না পেরেই প্রতিদিন টিসিবির ট্রাকের অপেক্ষায় থাকেন সাধারণ মানুষ। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাত 11টার সময়। 150 বছর ধরে কালের সাক্ষী হয়ে আছে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদ। ঐতিহ্যবাহী এই মসজিদটি পেল জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংস্থা বা ইউনেস্কোর স্বীকৃতি। অ্যাওয়ার্ড অফ মেরিট ক্যাটাগরিতে এবছর 6টি দেশের 9টি স্থাপনার স্বীকৃতিতে এ মসজিদ থাকায় আনন্দিত এলাকাবাসী। আল মামুনের ছবিতে এহসানুল হক শাওনের রিপোর্ট। দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদ শতাব্দী পেরিয়ে গেলেও ইতিহাস আর ঐতিহ্য ধারণ করে ঠায় দাঁড়িয়ে যুগের পর যুগ। 1868 সালে দক্ষিণ কেরানীগঞ্জে এর নির্মাণ কাজ শুরু করেন দারোগা আমিন উদ্দিন আহমদ, তাই এর পরিচিত ছিল দারোগা মসজিদ নামেও। বংশ পরম্পরায় মসজিদটি নির্মাণ ও সংস্কার কাজে নিয়োজিত ছিলেন খিদির বক্স ও কাদের বক্স নামে 2 ভাই এবং মইজুদ্দিনের পরিবার। আর কাদের বক্সের দহিত্র সাবেক সংসদ সদস্য অধ্যাপক হামিদুর রহমান 1968 সালে মিনার সহ মসজিদটির বর্ধিতাংশ নির্মাণ করেন। পরিবারের ঐতিহ্যের ধারাবাহিকতায় মূল অবকাঠামো অক্ষুণ্ণ রেখে মসজিদটির ব্যাপক সংস্কার করেন অধ্যাপক হামিদুর রহমানের ছেলে বর্তমান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। তখন জনসংখ্যার বিবেচনায় মসজিদটি ছোট আকারে নির্মাণ করা হয়েছিল। মসজিদটির মাঝখানে রয়েছে 2টি গম্বুজ, চারপাশে রয়েছে 3 স্তর বিশিষ্ট 8টি মিনার, আর এর শীর্ষে রয়েছে ছোট গম্বুজ। এর বাইরেও বাকি 12টি খুঁটির উপরিভাগে রয়েছে কারুকাজ।
মসজিদের ভেতরে রয়েছে দুটি মেহরাব। 150 বছরের পুরনো আদল ধরে রেখে নবাবী আমলের ঐতিহ্য বজায় রেখে সংস্কার কাজ করা হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে এটি দেখতে ছুটে আসেন পর্যটকরা। ছোটকালেতে দেখতে থাকি, এটা আমাদের মনে করেন বিশ্ব ঐতিহ্যে যে পাইছে, এটার জন্য আমরা অনেক খুশির ব্যাপার, আনন্দের ব্যাপার। এবং দোলেশ্বর গ্রামের নামও মানুষ সারা বিশ্বে চিন্তাছে, দূরান্ত থেকে জনগণ আসতেছে, আইসা দেখতেছে। 1 ডিসেম্বর জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংস্থা বা ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে মুসলিম স্থাপত্যের অপূর্ব নিদর্শন হয়ে দাঁড়িয়ে থাকা পুরনো দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদ। আমাদের বিষয়টা ছিল যে এখানে কিভাবে আমরা পুরনোকে খুব সিম্পলভাবে, খুব হাম্বলভাবে আমরা রাখতে পারি, নতুনকেও আমরা খুব হাম্বলভাবে তৈরি করতে পারি। তো আমি মনে করি যে আমাদের শহরকে গঠন করা উচিত সেভাবে। এশিয়া প্যাসিফিক অঞ্চল ফিজি থেকে শুরু করে কাজাখস্তান পর্যন্ত বিভিন্ন দেশের মধ্যে 6টি দেশের 9টি স্থাপনাকে এশিয়া প্যাসিফিক অ্যাওয়ার্ডস ফর কালচার হেরিটেজ কনজারভেশন পুরস্কার দেওয়া হয়। 150 বছর আগের বানানো এই মসজিদ এখন বিশ্ব ঐতিহ্যের অংশ। তবে দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদের মতো দেশের আনাচে কানাচে কালের সাক্ষী হয়ে আছে আরও কত শত নান্দনিক ও পুরাতাত্ত্বিক স্থাপনা। ঐতিহাসিক সেসব স্থাপনা যদি সরকারি উদ্যোগে সঠিকভাবে সংরক্ষণ করা যায়, তাহলে দেশের ইতিহাস ঐতিহ্য যেমন সমৃদ্ধ হবে, তেমনি আন্তর্জাতিক পরিমণ্ডলেও সুখ্যাতি কুড়াবে বাংলাদেশ। কেরানীগঞ্জের দোলেশ্বর থেকে এহসানুল হক শাওন, সময় সংবাদ। দেখছেন রাত 11টার সময়, সঙ্গেই থাকুন।